সে আমার বাবা, তার দ্বারা আমি ধর্ষিত হই। আদালতে 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, একজন 5 দিনের রিমান্ডে। এখানে দুজন নারীকে ধর্ষণ অভিযোগ উঠেছে, তারা ধর্ষিত হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগেরা বিভিন্ন ছদ্মবেশে বাংলাদেশের উপরে আক্রমণ করে যাচ্ছে। সর্বশেষ বর্তমান বাংলাদেশের সবচাইতে বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি হলো ছিনতাই, ধর্ষণ ও গুম খুন হত্যা। অটোমেটিক্যালি রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছিনতাইয়ের পরপর নারী যদি হয় তাদেরকে ধর্ষণ। এটা করছে কি? প্রশাসনিক গবেষণা থেকে জানা যাচ্ছে যে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সকল কর্মীরা এখন ছিনতাইকারী রূপে ও ধর্ষকের রূপে তারা দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। তাহলে প্রশাসন, সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে কি আসলে প্রশাসনিক দৃষ্টিতে নিয়ন্ত্রণ করতে কি তারা ব্যর্থ হয়েছে? বাংলাদেশের ভেতরে এক রাতেই তথা আজ রাতের ভেতরে 20 জন তরুণী ধর্ষিত হয়েছে এবং ছিনতাই হয়েছে প্রায় 18 জায়গায়। তাহলে কি চলছে মূলত দেশের ভেতরে? নির্বাচনটা কত প্রয়োজন? বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সে আমার বাবা, তার দ্বারা আমি ধর্ষিত হই। আমি ধর্ষণ হওয়ার পরে আমি জানতে পারি যে আমি তাদের পালিত সন্তান। তার আগে আমি জানতাম না। তারপরে তার নামে মামলা হয়। তারপরে সে আমাদের অনেকভাবে হ্যারাস করতেছে। আমাদের ফেক আইডি বানায়, আমার নামে ফেক আইডি বানায়, সেগুলো দিয়ে এক এক ছেলেদের সাথে খারাপ চ্যাটিং করে। সেই চ্যাটিং, সেই খারাপ ছবি দেয়, সেই ছবি এগুলো নিয়ে সব সে প্রমাণ নিয়ে আদালতে দেয়। মানে আদালতে বুঝায় যে আমি নাকি খারাপ আর আমি তার নামে মিথ্যা মামলা দিছি। আচ্ছা, আমি শুনছি আমি যখন 7 দিন ছিলাম তখন নাকি তারা আমাকে নিয়ে আসছে। আচ্ছা, তো এই যে 2020 সাল, তখন আপনার বয়স কত ছিল? 17 বছর। তো এত বছর লালন পালন করার পরে কেন আপনার প্রতি তার? তখন আমার আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল। তো আম্মু 2 বছর ছিল না আমাদের সাথে। আম্মু নানার বাসায় চলে গেছিল। তো আমরা আজিমপুর আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওইখান থেকে এই বাসাতে উঠছিলাম, রনি মার্কেটে। আচ্ছা, এখানে উঠছিলাম। তারপরে এখান থেকেই জানি না কি হইলো। আপনার এই যে 3 বোনই কি তার সাথেই থাকতেন? 4 বোন 2 ভাই, সবাই তার কাছে ছিলাম। আম্মু তখন নানুর বাসায় ছিল। তো হঠাৎ করে আপনার প্রতি তার লোভটা হলো কেন? জানি না, বলতে পারি না আমি কিছুই। তারপরে তার বিরুদ্ধে কি ধরনের? সে আমাদের বাসায়, আমরা মাদ্রাসায় থাকতাম, মাদ্রাসায় থাইকা পড়াশোনা করতাম। 2 সপ্তাহ পর আসতাম বাসায়। তো আমরা বাসায় আসলো, বাসা থেকে বের হইতে পারতাম না। সে বাইরে গেল, আমাদের বাইরে থেকে তালা মেরা রেখা যাইতো। আর সে যখন আসতো তালা খুলে ভিতরে আসতো। আমাদেরকে মাদ্রাসা থেকে বাসায় আসতাম, বাসা থেকে মাদ্রাসা যেতাম, এছাড়া কোথাও যাইতাম না। আপনার নাম কি? আমার নাম অর্পিতা। আপনারা 4 বোন 2 ভাই? হ্যাঁ। আচ্ছা, তো যখন আপনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন আপনার বয়স ছিল 17, 2020 সালে। হ্যাঁ। তখন আপনার আর যে বোনেরা রয়েছে তারা কি সবকিছু বুঝতো, মানে জানতো? যেদিন হয়েছে ওই ঘটনা, ওই দিন তারা সবাই আমাকে জোর করে বাসায় রেখে দিছে আর ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিছে। সারা জাগানো ঘটনা দর্শক, সেই চলন্ত বাসে ডাকাতি এবং শ্লীলতাহানি, এই নিয়ে মামলা হয়েছে। এখন নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং এখন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারও চলছে। ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, একজন 5 দিনের রিমান্ডে। কি হচ্ছে? চলন্ত বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া আরেক আসামি জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তারা সব স্বীকার করেছে, তারা ডাকাতি করেছে, তারপরে রাহাজানি করেছে, মারধর করেছে, পিটিয়েছে।
এবং মেয়েদের প্রসঙ্গে বলেছে যে তারা মেয়েদের গায়ে হাত দিয়েছে গয়না টাকা পয়সা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু ধর্ষণ করেনি। এটা বিশ্বাসযোগ্য কিনা সেটাও তদন্ত সাপেক্ষ, কেন যে পরিস্থিতি ছিল 3 ঘন্টা ধরে তাণ্ডব একটা বাসে, মানে ফ্রি স্টাইল, এখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না। যাত্রীরা কিন্তু বলেছে যে দুজন মহিলা যাত্রী বা নারী যাত্রীকে বাসের পেছনে টেনে নিয়ে যাওয়া হয় এবং তারপর তারা চিৎকার শুনেছে। এখন সেটা কত দূর পর্যন্ত সেটা আরো হয়তো আসামিদেরকে গ্রেপ্তার করার পর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বের হবে। শনিবার বিকাল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত টাঙ্গাইলের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম 2 আসামির জবানবন্দি লিপিবদ্ধ করেন। একই আদালত অন্য আসামি রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া 2 আসামি হলেন মোহাম্মদ সবুজ ও শরীফুজ্জামান, আর রিমান্ড মঞ্জুর হওয়া আসামির নাম শহীদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত। সবুজ শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে, শরীফুজ্জামান ঢাকার সাভারের টানগেন্ডা এলাকার আবুল হোসেনের ছেলে এবং শহীদুল ইসলাম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদরউদ্দিন শেখের ছেলে। গতকাল শুক্রবার সাভারের ডেন্ডা এলাকা থেকে এই 3 আসামিকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ। পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, বেলা 3:40 থেকে রাত 7:45 পর্যন্ত আসামি সবুজ এবং শরীফুজ্জামানের জবানবন্দি লিপিবদ্ধ করেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অন্য আসামি শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। আদালত সূত্র বলছে, আসামি সবুজ ও শরীফুজ্জামান জবানবন্দিতে গত সোমবার দিবাগত রাতে রাজশাহীগামী বাসে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে তারা জানিয়েছেন। তারা জানান, নারী যাত্রীদের কাছ থেকে গয়না এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার সময় তাদের গায়ে হাত দিয়েছেন, তবে কোনো ধর্ষণ করেননি। সোমবার দিবাগত মধ্যরাতে ইউনিক রোড রয়্যালসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত 11টায় ঢাকা গাবতলী থেকে বাসটি ছাড়ে। রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি নিয়ন্ত্রণে নেন ডাকাতরা। 3 ঘন্টা ধরে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। প্রশাসনিক দায়িত্বরত স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে বাংলাদেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এতটাই দুর্বল পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, যার কারণে দেশের মানুষ এখন ঘরের ভেতরেই নিজেরা নিজের নিশ্চিতভাবে তারা আশ্রয় গ্রহণ করতে পারছে না এবং পাড়া মহল্লায় অলিতে গলিতে বেড়ে গেছে আবারও সেই ছিনতাইকারী, চোর, ডাকাত ও ধর্ষকের পরিমাণ। আসুন সর্বশেষ বাংলাদেশ নিয়ে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে উপদেষ্টা পরিষদ, বিস্তারিত। একটা ডাকাতির ঘটনা নিশ্চয় আমাদের চোখে পড়েছে, বেশ ভাইরাল, আমরা ভাইরাল যেভাবে বলি সেটাই হয়েছে বলা যায়। বিভিন্ন মিডিয়ায় খবরটা যেমন এসছে, সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে আমরা আলোচনাও করছি। একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, এবং এটা জাস্ট একটা ডাকাতি এভাবে দেখা ঠিক হবে না। কারণ এই ডাকাতির ঘটনাটা ঘটেছে, এই বিভৎস ঘটনা, এটা বিভৎস ঘটনা ঘটেছে যখন দেশে একটা স্পেশাল অপারেশন চলছে, ডেভিলস হান্ট। আমাদের যৌথ বাহিনী, আমাদের সামরিক বাহিনী মাঠে আছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তার সাথে পুলিশ সহ সবাই মিলে একটা অপারেশনের মধ্যে আছেন। সেই সময় এরকম একটা ঘটনা ঘটলো, সুতরাং এটাকে জাস্ট একটা যেন তেন একটা ডাকাতির ঘটনা হিসেবে দেখা একেবারেই ভুল হবে। এটার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং চক্রান্ত আছে, এটাকে এভাবেই দেখা উচিত বলে আমি মনে করি। ঘটনাটা এইরকম, এটা একটা বাসে হয়েছে, ঢাকা রাজশাহী রুটে চলা একটা বাসের মধ্যে। একটু বর্ণনাটা যেরকম হয়েছে, সোহাগ একজন ব্যবসায়ী, তারা ঢাকায় গিয়েছিলেন। তারা বলছেন গাড়ি যাত্রী বোঝাই থাকলেও গাড়ি চালক ও সহযোগীরা আরও 7-8 জনকে মাঝপথে গাড়িতে তোলে, তারপর গাড়ি চালকের সামনে একজন বসে পড়ে। যখন যাত্রীদের কাছে চলে আসে গলায় চাকু ধরে, বলছিলেন বাতি জ্বালাতে নিষেধ করছিলেন। তারপর বলছেন সবচেয়ে বড় কথা, সবার সামনে ওরা চাকু নিয়ে দাঁড়ায় ছিল, 5-6 জনকে ছুরিও মারে ওরা। ওই ভয়ে কেউ কোনো কথা বলেনি, সবাই মাথা নিচু করেছিল। ওরা বলছিল চোখ বন্ধ করবি নাহলে কানা করে দিব। তারপর সোহাগ ও মুরারির কাছে 1,20,000 টাকা ছিল। ডাকাতরা শুরুতে চাইলে 20,000 টাকা দেয়, কিন্তু ডাকাতদের দেখে যে আরও আছে। তারপর ইনফ্যাক্ট এর সাথে চালক এবং হেল্পার জড়িত আছে বলেও বলা হয়েছে। তারপর বর্ণনা করতে করতে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে, আমি এই জায়গাগুলো একটু পড়ি, যেটা বিভৎস। এ সময় তারা কথা বলতে পারছিল না, মাথা উঁচু করতে পারছিল না, চোখ খুলতে পারছিল না, শুধু বাসের 2 নারী যাত্রী চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন। হ্যাঁ,
এখানে 2 জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তারা ধর্ষিত হয়েছে, এরকম হতেই পারে। ওই 2 জনের সিট ছিল বাসের মাঝামাঝি, তাদের মাঝে একজন হিন্দু, তার সাথে স্বামীও ছিলেন। ডাকাতরা প্রথম ওই নারীর কাছে যা ছিল সব নিয়ে যায়, এরপর চিকন করে একজন ছেলে আমাদের সামনে ওই মহিলাকে টানতে টানতে জোর করে পেছনের সিটে নিয়ে যায়। ওর স্বামী বাধা দিতে গেলে স্বামীকে মারধর করে। এরা যে পরিমাণ ... উনি ধর্ষণেরও শিকার হয়েছে, পিছে নিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিলেন। ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না, আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, জোরে জোরে কাঁদতেছিল, কিন্তু সেখানে আমাদের কিছুই করার ছিল না। তিনি আরেকটু থেমে বলেন, ধর্ষণ না করলে কেউ ওই রকম চিৎকার করবে না। গুড় ব্যবসায়ী মজনু আকন্দ বলেন, ওই রাতে আমরা যে চিল্লাচিল্লি শুনছি তাতে মা বোনের ইজ্জতের ... গাড়ির ভেতরে আমাদের আর কোনো ভাষা ছিল না, ওনাদের মান সম্মানের ক্ষতি করেছে, ধস্তাধস্তি করেছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ওই 2 জন নারী। একজনের বয়স ছিল আনুমানিক 20 বছর, আর একজনের 25 থেকে 30 বছর। এখানে একটা ব্যাপার হচ্ছে এরকম, এরপর পুলিশের কাছে গেছে, তাদের বয়ানের ভিন্নতা আছে। সেই বয়ানের মধ্যে পুলিশ তাদের কাছ থেকে যখন জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছে, তখন নারীরা শারীরিকভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এই পর্যন্ত বলছেন, কিন্তু ধর্ষণের কথা পুলিশ স্বীকার করছে না, কারণ তারা বলছেন এই অভিযোগ করা হয়নি। যদিও যাত্রীরা বলছেন ওখানে নামার পর থানায় গিয়ে, এই বিবিসি বাংলার এই ডিটেল রিপোর্টটাতে সব আছে, তারা সত্যি সেখানে ধর্ষণের অভিযোগও করেছিলেন। পুলিশের দায় সারার একটা টেন্ডেন্সি আছে, কারণ ধর্ষণের অভিযোগটা একটা চলন্ত বাসে এত মানুষের মধ্যে থাকা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা বোঝা যায়। এবং ঘটনাচক্রে তিনি একজন হিন্দু নারী। একটু এভাবে যদি দেখি, একটা দেশে এখন যৌথ বাহিনী মাঠে আছে এবং তারা বিশেষ অপারেশনের মধ্যে আছে, হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছে, এই রকম তথ্য আছে। যা ঘটে এই ধরনের সময়ে, যে চোর ডাকাত যারা আছে তারা কিছুটা সতর্ক থাকার কথা, সতর্ক তারা থাকবে, কারণ এই ধরনের অভিযানের মধ্যে তাদের ঝুঁকি অনেক বেশি থাকে। ফলে চুরি ডাকাতিও করলে খুব সাধারণ জায়গায় করা, কারণ একটা চলন্ত বাসে চুরি ডাকাতি করা কিন্তু খুব সোজা ব্যাপার না। 3-3.5 দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।